রৌদ্রতাপ ঝাঁঝা করে, জনহীন বেলা দুপহরে শূন্য চৌকির পানে চাহি, সেথায় সান্ত্বনা লেশ নাহি, বুক ভরা তার হতাশার ভাষা যেন করে হাহাকার। হ্যাঁ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, হাসি খুশি আছো, আনন্দে আছো। তো আজকে দুপুর থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আমি বইমেলা থেকে বেশ কয়েকটা বই গিফট পেয়েছিলাম, আমার ছোট ভাই দিয়েছিল, আর তোমাদের বলেছিলাম সেই বইগুলোর রিভিউ দিব। তো আজকে আমি যেটা দিব সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ লেখা, আর তার সাথে একটি চাটনি রেসিপিও তোমাদের দিচ্ছি একদম ফ্রিতে। তো প্রথমেই আগে চাটনি রেসিপিটা বলে নিই, তারপর শুরু করছি সেই বইটা রিভিউ দেওয়া। তো আমি আমগুলো কেটে সেদ্ধ হতে বসিয়ে দিলাম, আর সাথে দিচ্ছি অল্প করে পানি। আর এতে হবে কি, আমগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর নিচেও লেগে যাবে না। তারপর আমি এটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, আর আমগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু আটিগুলোও নিয়েছি, চাটনিতে একটু আটি থাকলে ভালো লাগে খেতে। তারপর ওটা আমি নামিয়ে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য, আর এদিকে আমি মশলাটা করে নিচ্ছি। এখন আমি তেল দিয়ে দিলাম, তারপর এতে দেব আমি আস্ত 5 ফোড়ন, আর দিয়ে দিব তেজপাতা। আর হ্যাঁ, তেলটা কিন্তু অবশ্যই একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তারপর এই যে দেখো, আমার তেলটা গরম হয়ে আসছে, আর আমি তেজপাতা আর 5 ফোড়নটা কিন্তু দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব সর্ষে বাটা। সর্ষে বাটাটা দেওয়ার পরেই সরিষার তেলটা যখন এরকম ফুলে ফেপে রেগে উঠবে, তখন বুঝবে তোমার সরিষার তেলটা ভালো। তারপরেই আমি দিয়ে দিচ্ছি আমার সেই থেতো করা আমগুলো, মানে সেদ্ধ থেতো করা আম সব একে একে দিয়ে দিব। তারপর এতে আমি অ্যাড করব 5 ফোড়ন গুঁড়ো। 5 ফোড়ন গুঁড়োটা অ্যাড করে আমি এখন একটু নাড়াচাড়া করে নেব, ভালো মতো গুঁড়োটা মিশিয়ে নিব, মানে আমে যাতে ভালো মতো মিশে যায়। তারপর হচ্ছে দিব লবণ, একটু হলুদ, আর একটু শুকনো মরিচের গুঁড়ো, যাতে কালারটা আসে। এতে হবে কি, আচারের কালারটা একটু সুন্দর হবে। আর লবণ তো স্বাদ অনুযায়ী, আর আমাদের গাছের আম তো প্রচণ্ড পরিমাণে টক, কিছুই করার নেই। তারপর এগুলো বেশ ভালোভাবে মিশিয়ে নিব নেড়েচেড়ে। আর যদি এ পর্যায়ে মনে হয় তোমাদের তেল কিছুটা কম হয়েছে, তাহলে কিন্তু তেলও অ্যাড করে দিতে পারো। তারপর এটা আমি বেশ ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি, যাতে মশলাটা ভালোভাবে আমের সাথে মিশে যায়। তারপর দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 4 টেবিল স্পুন চিনি দিয়েছি, যেহেতু আমার আমটা কম সেই অনুযায়ী চিনিটা দিতে হবে। আর এই চিনি থেকে কিন্তু পানি ছাড়বে, তো ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই চিনিটার পানি শুকিয়ে যাচ্ছে। একটু পরেই দেখবে এটা বেশ নরম হয়ে এসেছে চিনিটার পানি ছেড়ে। আর এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলেই কিন্তু লেগে যাবে। তাই একটু সময় আর ধৈর্য নিয়ে নাড়াচাড়া করে যেতে হবে। আমি বেশ ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছ পানিটা ছেড়ে দিয়েছে, কেমন নরম নরম হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি দিচ্ছি বোম্বাই মরিচের আচার। এতে হবে কি, টক মিষ্টি ঝাল সব কিছুই থাকবে। আর তোমরা যদি চাও শুকনো মরিচও এখানে অ্যাড করতে পারো। আমি একটু বেশি টেস্টের জন্য বোম্বাই মরিচের আচারটা ইউজ করেছি। তারপর আর একটু ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। আর হ্যাঁ, যদি তোমরা চাও অবশ্যই কিন্তু এখান থেকে টেস্ট করে দেখতে পারো কেমন হয়েছে। আমার হয়ে গেছে, এবার নামিয়ে ফেললাম। আর হ্যাঁ, এখন
আমি এই বইটার রিভিউ দিব। এই বইটা আসলে খুব সুন্দর, আর এই বইটা লেখা হয়েছে যখন রবীন্দ্রনাথ ঠাকুর একদম শয্যাশায়ী ছিলেন। সেই শয্যাশায়ী অবস্থায় মুখে মুখে তিনি রচিত করত, আর তার আশেপাশে যারা থাকতো সেগুলি তারা লিখে রাখতেন, এবং পরে তিনি যখন পারমিশন দিতেন তারপর সে সংশোধন করে দিত, এবং তার পারমিশন নিয়েই এগুলো তখন মুদ্রণ করা হতো। তারপর এই বইটার মধ্যে বেশ কিছু তোমার কবিতা আছে যেগুলো এক একজনকে উদ্দেশ্য করে লেখা। যেমন আছে বিবাহের পঞ্চম বর্ষে, কবিতাটি শ্রীমতী নন্দিতা দেবীর বিবাহের পঞ্চম বার্ষিকী উপলক্ষে রচিত করেছিলেন আমাদের কবি। তব জন্মদিবসে দানের উৎসবে, এই কবিতাটিও শ্রীমতী নন্দিতা দেবীর জন্মদিন উপলক্ষে রচিত হয়েছে। আরেকটি কবিতা আছে দুঃখের আধার রাত্রি বারে বারে, কবিতাটি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর মুখে মুখে বলেছিলেন এবং পরে সংশোধন করে দিয়েছিলেন। আর সর্বশেষ কবিতা তোমার সৃষ্টির পথ রেখেছে আকীর্ণ করি, এই কবিতাটি তিনি মুখে মুখে বলেছেন, কিন্তু এটি সংশোধন করার সুযোগ তার পক্ষে হয়নি। সংশোধন করার আগেই তিনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিলেন। আর এই বইয়ের প্রত্যেকটি কবিতাই ছিল তার শয্যাশায়ী অবস্থায়। আর বেশ সুন্দর সুন্দর এই বইটিতে কবিতা আছে। ওই মহামানব আসে দিকে দিকে, রোমাঞ্চ লাগে মর্ত ধূলির ঘাসে ঘাসে। খুব সুন্দর এই বইটার কবিতাগুলো, যে পড়বে অবশ্যই তার প্রেমে পড়ে যাবে। আরেকটি কবিতা যেমন জীবন পবিত্র জানি, জীবন পবিত্র জানি অভাব্য স্বরূপ তার, আজ্ঞে রহস্য উৎস হতে পেয়েছে প্রকাশ, কোনো অলক্ষিত পথ দিয়ে সন্ধান মেলে না তার, প্রত্যহ নতুন নির্মলতা দিল তারে সূর্যোদয়, লক্ষ ক্রোশ হতে স্বর্ণ ঘটে পূর্ণ করি আলোকের অভিষেক ধারা, সে জীবন বাণী দিল দিবস রাতিরে, রচিল অরণ্য ফুলে অদৃশ্যের পূজা আয়োজন, আরতির দীপ দিল জ্বালি নিঃশব্দ প্রহরে, চিত্ত তারে নিবে দিল জন্মের প্রথম ভালোবাসা। কি অসম্ভব সুন্দর, তাই না? আসলেই যেই এই বইটা পড়বে সেই আমাদের রবি ঠাকুরের প্রেমে পড়ে যাবে নিশ্চিত। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না কিন্তু।